ঠিক আছে। তো আমাদের আজকে থেকে যে ক্লাসগুলো শুরু হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলা পেডাগজি, আর ইংরেজিরও ইংরেজি পেডাগজিও শুরু হবে তোমাদের। আমি একটা ডেট তোমাদের বলে দেবো, সেই ডেটে ইংরেজি পেডাগজিগুলো হবে পরপর ক্লাসগুলো সপ্তাহে। ঠিক আছে। তো বিশেষ বিশেষ করে এই পেডাগজির ক্লাস 7-8টা দিন হয়তো হবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাংলা পেডাগজিতে প্র্যাকটিস করার সেরকম খুব বেশি কিছু নেই, কিন্তু ইংরেজি পেডাগজিতে আমাদের অনেক কিছু প্র্যাকটিস করতে হয়। যে কারণে ইংরেজি পেডাগজি সিলেবাস কন্টেন্ট কমপ্লিট হওয়ার পর আমাদের প্র্যাকটিস চলবে সি টেট এবং অন্যান্য টেটগুলো থেকে। আর বাংলা পেডাগজিটা আমরা তো করছি, এরপরে প্র্যাকটিস সেট থেকে সেগুলো প্র্যাকটিস করব, কারণ বাংলা পেডাগজি আমাদের সি টেটের পেপারও সলভ করানো যায় বা করতে পারো, বা আমিও হয়তো করাবো কিছু কিছু, তবে সি টেটে একটু ইজি লেভেলের এসে থাকে, যেহেতু সেখানে বাংলাটা একটু অন্য রকমের, সেই কারণে। তো যাই হোক, আজকের পর থেকে এই ক্লাসগুলো কেউ মিস করো না, বাংলা পেডাগজির দিনটা অন্তত মিস হলেও সেটা রেকর্ড দেখে নিও। তো দেখো, আমাদের আজকে বাংলা পেডাগজির এক স্যার, নম্বর ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ, বলো। বলছি স্যার, যেদিন যেদিন বাংলা আছে সেদিন এই পেডাগোগ হবে? গ্রামার তো মোটামুটি কমপ্লিট, শুধু সন্ধিটা আছে, তোমাদের সন্ধিটা করাবো। ওকে স্যার। হুম। স্যার, ধ্বনি পরিবর্তনের রীতিটা হবে না? ধ্বনি পরিবর্তনের রীতি, ধ্বনি পরিবর্তনের রীতি, অপনিহিতি, অভিশ্রুতি, ওটার কথা বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো না খুব কঠিন লাগে। ওটা ওটা দরকার নেই, ওটা আমাদের তো সিলেবাসেও নেই, আবার পরীক্ষাতে প্রশ্নও আসে না ওখান থেকে। ওগুলো তোমার ঠিক আছে, আপার বা এসএসসি যারা দেবে তাদের জন্য দরকারি। ঠিক আছে। হুম। আচ্ছা, তো দেখো, আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভাষা আত্তীকরণ এবং শিখন, এবং আজকের ক্লাসটা তোমরা যদি মন দিয়ে করো, ইংরেজি পেডাগজির যে প্রথম চ্যাপ্টার সেটাও তোমাদের হয়ে যাবে। পুরোনো ব্যাচের স্টুডেন্টদের তো অনুলেখা ম্যাম করিয়েছেন নিশ্চয়ই এগুলো ইংরেজি পেডাগজিতে। তার আগেও যারা রয়েছে, ও রিজু স্যার যখন বাংলা নিতেন তখন তিনিও এইগুলো করিয়েছেন। তো আবার তোমাদের রিভিশন হবে। এবং মন দিয়ে শোনো, বাংলা পেডাগজি এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে যে যে কন্টেন্ট আছে ইংরেজিতেও সেম সেগুলোই আছে, শুধু ভাষাটা আলাদা। তো বুঝে নাও বাংলাটা, ইংরেজিটা অটোমেটিক হয়ে যাবে তোমাদের। তো দেখো, ভাষা আত্তীকরণ এবং শিখন, এই দুটো কথা জিনিস কি। আত্তীকরণ যেটা, সেটা আমাদের হয় কেমনভাবে, অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক। আর শিখন যেটা হয়, সেখানে আমরা শিখতে চাই, আমাদের একটা ইচ্ছা থাকে, ইচ্ছা সাপেক্ষ হয় এটা ঠিক আছে। যেমন আমি একটা সুন্দর ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো, আমাদের একটা কাজ দেওয়া হয়েছে, কি একটা কাজ, সেই কাজটা কি না, এই যে জলের বোতল দেখতে পাচ্ছ, তো সেই জলের বোতলে জল ভরা, এটা হচ্ছে একটা কাজ যেটা আমাদের দেওয়া হয়েছে। ওকে। এবার প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ, একজন মহিলা, তিনি পাম্প থেকে জলের বোতলে জল ভরছেন। এবার এখানে দেখো, তিনি জল ভরার জন্য কি চেষ্টা করছেন? হ্যাঁ কি না, কি মনে হচ্ছে, জল ভরার চেষ্টা করছেন? বলো। মনে হচ্ছে জল ভরার চেষ্টা হ্যাঁ। করছেন? অবশ্যই চেষ্টা করছেন তিনি জল ভরা, তাই না? কারণ, স্যার, হ্যাঁ, সেই কারণেই তো তিনি বোতলটাকে ধরে রয়েছেন, পাম্প অন এখানে তো করে রেখেছেন। পেজ দেখতে পাচ্ছি না। পেজ দেখতে পাচ্ছ না? বাকিরা কেউ দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, শুধু শুনতে পাচ্ছি। বাকিরা দেখতে এবং শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার, তো দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সমৃদ্ধি, এই তোমার নেটের নেটওয়ার্ক সমস্যা প্রবলেম। মনে হয়। হ্যাঁ, সমৃদ্ধি, নেটওয়ার্ক সমস্যা তোমার একটু। তুমি রিজয়েন করো। জয়েন করো, হয়ে যাবে। হুম। আচ্ছা, দেখো, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই মহিলা, তিনি কিন্তু চেষ্টা করছেন জল ভরার, অর্থাৎ জল ভরতে চাইছেন তিনি, অর্থাৎ এখানে একটা চেষ্টা রয়েছে। ঠিক আছে, ঠিক সেই কারণে তিনি বোতলটা ধরে রয়েছেন, এবং জলের কল খুলে রেখেছেন। দ্বিতীয় দেখো, যখন একটা বোতলকে আমি যদি একটা গামলা ভর্তি জলের মধ্যে এরকমভাবে ফেলে দিই, দেখো আমাদেরকে কোনো চেষ্টা করতে হচ্ছে না, জল কিন্তু অটোমেটিক বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? অটোমেটিক ঢুকে যাচ্ছে জল বোতলের মধ্যে। এই দুটো জিনিস কেমন, যখন কোনো একটা শিশু যখন জন্মগ্রহণ করলো, ঠিক আছে, শিশু যখন জন্মগ্রহণ করলো, তখন একটা ভাষা থাকে, মাত্র একটা ভাষা, একটি ভাষা, যেটা সে এরকম ভাবে শিখে যায়, অটোমেটিক শিখে যায়। ঠিক আছে, দেখো আমরা যখন জন্মেছিলাম তখন আমরা যে বাংলা শিখেছি, সেই বাংলা কিন্তু আমাদেরকে কেউ শেখায়নি, আমরা কিন্তু শুনতে শুনতে বড় হতে হতে বলতে শিখে গেছি, তাই না? ঠিক এরকম। তো যখন কোনো ভাষাকে আমরা শেখার জন্য কোনো রকম চেষ্টা করি না, ঠিক এই যে জায়গাটায়, এখানে দেখো জলের বোতলটার মধ্যে জল ভরার জন্য কোনো রকম চেষ্টা করা হচ্ছে না, শুধু বোতলটিকে এক গামলা জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, বোতলের মধ্যে জল অটোমেটিক ঢুকে যাচ্ছে। ঠিক এই জিনিসটাই শিশুর মধ্যে হয়, শিশুকে বাংলা ভাষা শেখানোর জন্য
আমাদেরকে বা আমাদের ভবিষ্যৎ সন্তান বা আমাদের বাবা মা সকলেই যখন শিশু ছিলাম, তখন কি আমাদেরকে বাংলা ভাষা শেখানোর জন্য কোনো রকম এক্সট্রা রিইনফোর্সমেন্ট দিতে হয়নি, এক্সট্রা ফোর্স করতে হয়নি। আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশে সবার কাছে কথাবার্তা শুনে শুনে বাংলা ভাষা শিখে গেছি। তো এই জিনিসটা কি বলা হচ্ছে ভাষার আত্মীকরণ, অর্থাৎ ভাষার আত্মীকরণ হচ্ছে সেটা যখন কোনো চেষ্টা ছাড়া আমরা কোনো একটা ভাষাকে শিখে যাব, কোনো চেষ্টা ছাড়া। এবার দেখো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হচ্ছে। ইংরেজির বিভিন্ন শব্দার্থ, ওয়াটার মানে জল, বাকেট মানে বালতি, এই সমস্ত জিনিসগুলো তুমি মুখস্থ করছো, বানান মুখস্থ করছো, গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করছো, দিনের পর দিন ইংরেজি ক্লাস করছো, স্পোকেন ইংলিশ ক্লাস করছো, তারপরে কিছুটা পরিমাণ আমরা ইংরেজি ভাষা শিখতে পারছি যে কোনো ভাষার ক্ষেত্রে। কিন্তু মাতৃভাষা আমাদের যেটা, সেটা সবসময় আত্মীকরণের মাধ্যমে শিশু শেখে। তাহলে এখান থেকেও প্রশ্ন হয়, তো কোন ভাষাটা শিশু আত্মীকরণের মাধ্যমে শেখে? মনে রাখবে আত্মীকরণ সম্পর্কযুক্ত শুধুমাত্র হচ্ছে মাতৃভাষার সাথে, ঠিক আছে? মাদার টাং ইংরেজিতে যেটাকে আমরা বলি, মাতৃভাষা শুধুমাত্র আত্মীকরণ হয়, অন্য কোনো ভাষার আত্মীকরণ সম্ভব নয়। ওকে, দেখো তাহলে এখানে আত্মীকরণ এবং শিখন। আর শিখন কি? শিখন হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ভাষার শিখন। অর্থাৎ আমরা চেষ্টা করে যখন কোনো ভাষা শিখি, যেমন তুমি এখন ইংরেজি শিখতে চাইছো, তার জন্য তুমি চেষ্টা করছো, তুমি বই পড়ছো, তুমি গ্রামাটিক্যাল বিভিন্ন নিয়মকানুন শিখছো, তুমি স্পোকেন ইংলিশের ক্লাস করছো, প্র্যাকটিস করছো, চেষ্টা করে করে তুমি ইংরেজি ভাষাটা শিখতে চাইছো, এটা হচ্ছে ভাষা শিখন। আমাদের মাতৃভাষা আত্মীকরণ হয় মাতৃভাষার, আর মাতৃভাষা বাদে অন্য কোনো ভাষা বা অন্য কোনো বিদেশি ভাষা সেগুলো আমরা শিখি চেষ্টার মাধ্যমে, ঠিক আছে? দেখো শিখন কি? শিখন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া যেটা সারা জীবন ঘটে। আমরা আগের দিন সিডিপিতেই করলাম শিখন চ্যাপ্টার, তাই না? জীবনব্যাপী প্রক্রিয়া। দেখো শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে, ঠিক আছে? নতুন আচরণ অর্জন করছে। শিখনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রথমে আমরা শিখনটা জানি, তারপরে আত্মীকরণটা করছি। দেখো শিখনের মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি না, শিখনের দ্বারা কোনো ব্যক্তিকে নতুন কোনো আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করতে হয়। অর্থাৎ তুমি দেখো এখন কি কি ভাষা জানো, আমি ধরে নিলাম তুমি বাংলা জানো, তুমি বাংলা ভাষা জানো, তুমি ইংলিশ জানো, আর তুমি হিন্দি জানো, ঠিক আছে? বাংলা, ইংলিশ এবং হিন্দি, এই তিনটি ভাষা তুমি এখন জানো। এবার তুমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছো, ঠিক আছে? রাশিয়ান, এবং তার জন্য তুমি ট্রেনিং নিলে এবং আস্তে আস্তে শিখতে পারলে। এর ফলে দেখো তোমার মধ্যে যে আচরণ বা জ্ঞান সেটা পরিবর্তিত হলো। এর আগে তুমি তিনটে ভাষায় কথা বলতে পারতে, রাশিয়াতে গেলে কিন্তু তুমি তখন আর কথা বলতে পারতে না বা তাদের ভাষা বুঝতে পারতে না। কিন্তু রাশিয়ান যখন তুমি শিখে ফেললে, তখন তুমি রাশিয়াতে গিয়ে সেই ভাষা তুমি কথাও বলতে পারছো, বুঝতে পারছো, অর্থাৎ আচরণের পরিবর্তন হলো। তো শিখনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো জিনিস শেখার ফলে আমাদের আচরণের পরিবর্তন ঘটে থাকে। দ্বিতীয়ত কি, কোনো নতুন অভিজ্ঞতা দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করাকে শিখন বলে। শিখন কোনো ব্যক্তিকে অভিযোজনে উপযোগী করে তোলে। অভিযোজন মানে কি, হলো তোমাকে যদি এখন আমি তামিলনাড়ুতে গিয়ে ছেড়ে দিয়ে আসি, তো তামিলনাড়ুতে যারাই থাকে দেখবে, যদি গ্রামের বা পাশের কেউ থাকে জিজ্ঞেস করবে, প্রধান সমস্যা ওখানে কিন্তু ভাষা। ওখানকার মানুষজন না ইংরেজি বোঝে না হিন্দি বোঝে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, শিক্ষিত মানুষজন যারা ডাক্তার বা যারা চিকিৎসার জন্য দক্ষিণ ভারত যান, তাদের ক্ষেত্রে ইংরেজিটা মোটামুটি কাজে দেয়। কিন্তু সাধারণ গ্রামগঞ্জে যে মানুষজন, তারা ইংরেজিও জানে না, হিন্দিও জানে না, তারা ওই যে তামিল তেলেগু এই সমস্ত ভাষায় কথা বলে। তো সেই ক্ষেত্রে আমাদের ভাষা একটা বিশাল বড় একটা বাধা হয়ে দাঁড়ায়, আমাদের অবস্টেকেল হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে যদি তুমি তামিল ভাষা জানো বা লিখতে পড়তে বলতে পারো, তাহলে সেই জিনিসটা কিন্তু তোমাকে আর বাধা দেবে না। অর্থাৎ তুমি তামিলনাড়ুতে গিয়ে তুমি দু পয়সা কামাতে পারবে, সেখানে গিয়ে তুমি টিকে থাকতে পারবে, মেন কথা তুমি সেখানে কাজ করতে পারবে, বা যে উদ্দেশ্যেই যাও সেখানে অভিযোজিত হতে পারবে, করতে পারবে। অভিযোজন মানে টিকে থাকা সেখানে, ঠিক আছে? দেখো শিখনের ফলে ব্যক্তি মানবের বিকাশ ঘটে কিন্তু স্যার, হুম, বলো। স্যার কিন্তু স্যার যারা যারা নতুন নতুন যাবে তারা কি করে প্রথমে অন্যজনের সাথে কথা বলবে? অনেক রকম সমস্যা হয় ইংলিশটা সেক্ষেত্রে। হুম, ওরা ঠিক মতন জানে না। একদম। যারা নতুন নতুন যায় অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? বিশেষ করে চাকরির ক্ষেত্রে এসএসসির যে সমস্ত চাকরিগুলো হয় কেন্দ্র সরকারের, সেখানে যাদের নম্বর একটু কম থাকে মেরিট লিস্টের মধ্যে, তাদেরকে দক্ষিণ ভারতে পোস্টিং দেয়। তো সেই ক্ষেত্রে তাদের প্রচুর সমস্যা হয়, বিশেষ করে গ্রামের দিকে। তারা তখন ওই ইশারার মাধ্যমে কিছু বোঝায়, বা হিন্দি ইংলিশ যদি কেউ জেনে থাকে, বা তার যদি কোনো কলিগ থাকে যে হয়তো ইংরেজিতে সে বলে দিল বা হিন্দিতে বলে দিল, সে শুনে সেটা তামিলে বুঝিয়ে দিল, এরকম ভাবে আস্তে আস্তে হয়। মানে প্রচন্ড একটা সমস্যা হয় দক্ষিণ ভারতের দিকে এটা। তারা ভাষার উপর একটা বিশাল মানে গুরুত্ব দেয়।
হিন্দি ভাষা তারা বলবে না, শিখবেও না, এরকম একটা একগুঁয়েমি তাদের মধ্যে রয়েছে ভাষাকে নিয়ে। দেখো, শিখন প্রক্রিয়া আত্মসক্রিয়তার উদ্বোধক, অর্থাৎ শিখনের ফলে আমাদের আত্মসক্রিয়তা দেখা যায়। শিখন একটি চাহিদা তৃপ্তিকারী মাধ্যম। তুমি কোনো একটা জিনিস শিখতে চাইছো, যে কিভাবে সাইকেলের পাংচার হয়ে গেলে সেটা কিভাবে ঠিক করা যায়, এটা তুমি শিখতে চাইছো। যখন তোমার মনে হবে হ্যাঁ শিখে গেল, তখন দেখো তোমার মধ্যে একটা তৃপ্তি আসবে, তাই না? তুমি একটা অঙ্কে আটকে গেছো, সেই অঙ্কটা কিভাবে সমাধান হবে সেটা যখন তুমি জেনে গেলে তোমার মধ্যে একটা আত্মতৃপ্তি আসে। সিডিপির কোনো একটা প্রশ্ন নিয়ে তোমার প্রচুর কনফিউজিং লাগছে, এটা হবে না, এটা হবে, কেন হবে, উত্তর নিয়ে তুমি যখন জিজ্ঞেস করলে স্যারদের বা বন্ধুদেরকে, তারা যখন সব বুঝিয়ে দিল যে ঠিক এই কারণে এটা তোমার এই জায়গায় ভুল হচ্ছে, তখন সেই নতুন জিনিসটা জেনেও তোমার মধ্যে কী হবে, একটা তৃপ্তি আসবে। তো শিখনের ফলে, নতুন জিনিস শেখার ফলে আমাদের আত্মতৃপ্তি হয়। ঠিক আছে, শিখন ব্যক্তির কর্মধারায় পরিবর্তন আনে। অবশ্যই তুমি যখন সাইকেল চালাতে জানতে না, তখন তুমি দূর দূরান্ত হেঁটে যেতে হতো, সাইকেল চালানো শিখে গেলে এখন তোমার কর্মধারার পরিবর্তন এলো, অর্থাৎ এখন তুমি সাইকেলে যাচ্ছ সেই জায়গায়, দ্রুত যেতে পারছো। দেখো, শিখন সার্বজনিক এবং ধারাবাহিক হয়ে থাকে, সবারই মধ্যে শিখন হয়, শুধুমাত্র মানুষের মধ্যে না। একটা পাখির ছানা দেখবে, সেও উঠতে শেখে, ঠিক আছে, একটা হাঁসের বাচ্চা সেও জলের মধ্যে সাঁতার কাটতে শেখে, অর্থাৎ সমস্ত প্রাণীর মধ্যেই কিন্তু শিখন প্রক্রিয়া হয়, শুধু মানুষের মধ্যেই শিখন সীমাবদ্ধ নয়। ঠিক আছে, এটা ধারাবাহিক, ধারাবাহিক মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিখন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো জিনিস আমরা শিখছি তার একটা উদ্দেশ্য রয়েছে। তুমি এই যে আজকে ক্লাস করছো, তারও এই যে আত্মীকরণ কাকে বলে, শিখন কাকে বলে শিখছো, তারও একটা উদ্দেশ্য রয়েছে, যে পরীক্ষায় এলে আমি যেন পাস করতে পারি, তাই না? শিখন অনুশীলন সাপেক্ষ, অর্থাৎ যে কোনো শিখনকে যত তুমি বেশি অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, সেটা তত মানে স্থায়ী হবে তোমার কাছে। এবার দেখো, ভাষা আত্মীকরণ যদি বলি, আত্মীকরণ কথাটাকে ইংরেজিতে কি বলে, কেউ বলতে পারবে? ভাষা অ্যাকুইজিশন। আত্মীকরণকে, হ্যাঁ, অ্যাকুইজিশন। একদম, Acquisition. ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন। অর্থাৎ যার মধ্যে কোনো রকম চেষ্টা থাকবে না, তুমি চেষ্টা ছাড়াই কোনো কিছু পেয়ে গেলে, সেটাকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দেখো, আমরা যে বাংলা ভাষার কথা বলতে শিখেছি, তোমরা চোখ বুজে মনে করতে পারবে যে হ্যাঁ আমরা খুব চেষ্টা করেছিলাম, বই পড়েছিলাম, স্যারদের কাছে গিয়েছিলাম বাংলা ভাষা শেখার জন্য, না, আমরা কিন্তু অটোমেটিক শিখে গেছি। শুধু বাংলা নয়, যে কোনো ভাষা, যেটা যে কোনো শিশুর মাতৃভাষা, সেই ভাষাটাই কিন্তু সেই শিশু আত্মীকরণ স্যার, করবে। এবার বলো। বলছি অ্যাসিমিলেশন ওটা কি? অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন ওটা স্কিমার ভাগ, ওটা স্কিমা, স্কিমা সম্প্রসারণের পদ্ধতি, ওটারও বাংলা আত্মীকরণ, আত্মীকরণ এবং সহযোজন, ওটা সিডিপিটা ঠিক আছে। আছে। হুম। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এবার ধরো তুমি কি, তোমার মা এবং বাবা দুজনেই কোন ভাষায় কথা বলেন? বাংলা ভাষায় কথা বলেন, তো সেই ক্ষেত্রে তোমার মাদার টাং কি? বাংলা। এবার তুমি এবং তোমার স্ত্রী বা স্বামী, ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে দেখতে গেলে, তো তাদের যখন কোনো সন্তান হলো, সেই ক্ষেত্রে তোমরা দুজনেই চলে গেছো কোথায়? ইউএসএ, অর্থাৎ আমেরিকাতে। এবার যে সন্তান, সে তার জন্ম কিন্তু হয়েছে ইউএসএতে, অর্থাৎ সে জন্মেছে আমেরিকাতে, সে ভারতীয় বংশোদ্ভূত, অর্থাৎ তার বাবা মা ভারতীয়, কিন্তু ওই সন্তানটা ভারতবর্ষকে দেখেনি কখনো, সে ইউএসএতেই জন্মেছে, আমেরিকাতেই জন্মেছে। এবার সেই ক্ষেত্রে তাহলে কি তার ইংলিশটা আত্মীকরণ হবে, কি মনে হয় তোমার? মাতৃভাষা তো হ্যাঁ স্যার, বাংলা। হবে। হ্যাঁ স্যার, হবে হবে। হবে, কেন হবে বলো তো? কারণ তার বাবা কারণ মা ও হচ্ছে জন্মের 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 ইউএসএ, জন্মের পর জন্ম থেকে থেকে ওটাই শুনছে, ওর চারিদিকের এনভায়রনমেন্টটাই ইংলিশ, তাই জন্য ওটা আত্মীকরণ হবে। ভেরি গুড, একদম তাই, এটাই। যে কোনো ভাষা আত্মীকরণ হবে কি হবে না, অ্যাকুইজিশন হবে কি হবে না, সেটা বাবা মায়ের ভাষার উপর কিন্তু নির্ভর করে না। আমার মাতৃভাষা বাংলা, এবার সেই ক্ষেত্রে আমার ছেলে মেয়ে যদি ইউএসএতে থাকে, সেই ক্ষেত্রে আমার বা আমার স্ত্রীর যদি মাতৃভাষা বাংলা হয়, সেই ক্ষেত্রে ছেলে মেয়েদেরও যে বাংলা ভাষাটাই আত্মীকরণ হবে তা নয়। বাচ্চা ছেলেরা চারপাশে যে ল্যাঙ্গুয়েজটা শুনবে সব সময়তে, সেই ল্যাঙ্গুয়েজটাই তাদের মধ্যে আত্মীকরণ হয়ে যাবে। এই যদি তোমাদেরকে এখনই ধরে গিয়ে আমেরিকাতে ছেড়ে দিয়ে আসা হয়, মোটামুটি 1 বছর থাকলে সবাই ইংরেজিতে একদম গড়গড় করে ইংরেজি বলতে শিখে যাবে, এই বয়সেও। হ্যাঁ, সময় বেশি লাগবে, ছোটবেলাতে তাড়াতাড়ি আত্মীকরণ হয়, বড় হলে আস্তে আস্তে কঠিন হয়ে যায় প্রসেসটা। ঠিক আছে, তো আত্মীকরণ কিভাবে হচ্ছে? আত্মীকরণের জন্য দরকার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, যেটা অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট বলা হয় এটা ইংরেজিতে। ঠিক আছে, অর্থাৎ যে ভাষাটা আত্মীকরণ হবে শিশুর মধ্যে, তার চারপাশে তার মা বাবা, প্রতিবেশী, স্কুল, বন্ধু বান্ধব সবাই যদি সেই ভাষাতেই কথা বলে, তাহলে সে চেষ্টা ছাড়াই সেই ভাষাটা শিখে যাবে। ঠিক
ঠিক আছে? দেখো, ভাষা আয়ত্তীকরণ এবং ভাষা শিখন, এই আয়ত্তীকরণ আর আত্তীকরণ একই জিনিস, ঠিক আছে? এই শব্দ দুটো শুনতে অনেকটা একই রকম মনে হলেও এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। সহজ কথায় বলতে গেলে, যখন কোনো শিশু জন্মায় তখন জন্মানোর পর সেই শিশু তার চারপাশে যে সমস্ত ভাষা শুনতে পায় সেই ভাষাকেই সে সর্বপ্রথম শেখে। যেমন আমরা জন্মানোর পরে আমাদের মা বাবার কাছ থেকে, বন্ধু বান্ধব, স্কুল, সবার কাছে বাংলা ভাষা শুনেছিলাম, সেই কারণে আমরা বাংলা ভাষা আত্মীকরণ হয়েছে, শিখে গেছি চেষ্টা ছাড়াই। একটি শিশু জন্মানোর পর যদি দেখে তার মা বাবা বা তার পার্শ্ববর্তী সকলে বাংলা ভাষায় কথা বলছে, তখন সে তাদের অনুকরণ করে। একটা জিনিস খেয়াল করবে, এখনকার যে ছোট ছোট বাচ্চারা, তোমাদের বাড়িতে যাদের নিজেদের ছেলে মেয়ে রয়েছে বা বাড়িতে বাচ্চা রয়েছে, দেখবে তারা হিন্দিতে খুব পটু, তাই না? মানে হয়তো হিন্দিতে খুব ফ্লুয়েন্টলি তারা কথাবার্তা বলতে পারে। হ্যাঁ, এবার কার্টুন এক্ষেত্রে দেখে হিন্দি কথা শিখে যায়। একদম তাই, একদম। হ্যাঁ, এবার এই ক্ষেত্রে ভাষা শেখার একটা পদ্ধতি হলো লিসনিং। একদম LSRW, ভেরি গুড। তো এই ক্ষেত্রে দেখো, তোমাদের মধ্যে যাদের বয়স মোটামুটি 24, 25, 26, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও, বা তার নিচে 24, 25-এর নিচে বা 25, 26 এরকম, তাদের তাদের ক্ষেত্রেও তারাও মোটামুটি হিন্দিটা বেশ জানো, কারণ হিন্দি মুভি টুভি ইত্যাদি সেই সময় আমরাও দেখতাম। এবার সেই ক্ষেত্রে দেখো, যাদের একটু বেশি বয়স, যেমন আমাদের বাবাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মায়েদের যদি জিজ্ঞেস করা হয়, সবাই না জানলেও মোটামুটি বেশিরভাগ জনই কিন্তু হিন্দিটা খুব একটা ভালো বুঝতে পারেন না। কিন্তু বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়ে, ধরো এই যে 2012 সাল, 2014 সাল থেকে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছে, তারা দেখো হিন্দিতে খুব বেশি ফ্লুয়েন্ট, ইংলিশেও অনেকে খুব বেশি ফ্লুয়েন্ট। তার কারণ কি? এই যে কার্টুন দেখা, ঠিক আছে, কার্টুন দেখা বা আদার্স কোনো কিছু দেখা হিন্দি, তো তারা যখন দিনের বেশিরভাগ সময়টা ওই কার্টুন দেখছে, যে কার্টুনে হিন্দি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, সেইভাবে তারা ওই তোমার অ্যাকুইজিশন রিচ ল্যাঙ্গুয়েজ, অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্টের মধ্যে থাকছে, যে কারণে শুনে 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 শিখে যাচ্ছে। হিন্দি কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হয় না যে এটাকে এই বলতে হয়, ওটাকে ওই বলতে হয়, জলকে পানি বলে, চুলকে জুলফ বলে, এসব গান শুনে তোমার কার্টুন দেখে ওরা কিন্তু শিখে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে শুধুমাত্র বাচ্চা নয়, প্রত্যেক মানুষের সাথেই। দেখো, তখন সে তাদের অনুকরণ করে এবং ওই ভাষা ব্যবহার শুরু করে। হ্যাঁ, দেখবে কার্টুন দেখতে দেখতে বাচ্চারা বলে যে জল জল পান করবে, এটা না বলে পানি পিয়েঙ্গে, এরকম ভাবে তোমাকে ধরো বললো। মানে তারা চেষ্টা করছে যে কার্টুনে যে ভাষাটা দেখছে সেই ভাষাটাই শেখার, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি তুমি বাচ্চাকে ইংরেজি কার্টুনের দিকে বেশি আকৃষ্ট করাতে পারো, ধরো অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখছে, যেটার অডিও সাবটাইটেল যেটা, সেটা হিন্দি রয়েছে, সেটাকে যদি ইংরেজিতে দেখানো যায়, বা সে যদি ইংরেজিতে আগ্রহী হয় ইংরেজি কোনো কার্টুন দেখতে, তাহলে ঠিক এরকমভাবেই চেষ্টা ছাড়া তারা ইংরেজি ভাষাটাও শিখে যাবে, ঠিক আছে? এরকম। তো দেখো, যখন কোনো নিয়ম কানুন না জেনে শুধুমাত্র ব্যবহার করার জন্য কোনো ভাষাকে আয়ত্ত করা হয়, তখন তাকে ভাষার আত্তীকরণ বলা হচ্ছে। ভালো করে দেখো, আমরা ভাষার নিয়ম কানুন কিন্তু এখনো অনেকে জানি না। এখনো আমরা অনেকে যদি বলি ক্রিয়ার কাল, ঠিক আছে, যে নিত্যবিত্ত অতীত কাকে বলে, সেই ক্ষেত্রে হতে পারে যে তুমি একজন মানুষকে জিজ্ঞেস করলে তার বয়স এখন বর্তমানে 70 বছর, সে কোনোদিন স্কুল যায়নি, সে কোনোদিন বাংলা গ্রামার কি তা জানে না। এবার তাকে যদি তুমি জিজ্ঞেস করো যে নিত্যবিত্ত অতীত কাকে বলে, সে কিন্তু বলতে পারবে না যে এই জিনিসটাকে নিত্যবিত্ত অতীত বলে। কিন্তু সে এই কথাটা বলতে পারবে যে হ্যাঁ, সরি, কিন্তু সে এই কথাটা বলতে পারবে যে হ্যাঁ, আমরা যখন তোমাদের মতো ছিলাম তখন আমরা প্রত্যেক দিন নদীতে সাঁতার কাটতাম। দেখো, সে নিত্যবিত্ত অতীত কালের উদাহরণ স্বরূপ এই কথাটা সে বলতে পারলো, কিন্তু এই ব্যাকরণগত জিনিসটা সে বলতে পারলো না। তার কারণ কি? তার বাংলা ভাষা আত্মীকরণ হয়েছে, সে আগে ভাষা শিখেছে, পরে নিয়ম কানুন আমরা শিখি আমাদের মাতৃভাষার ক্ষেত্রে। অর্থাৎ আমরা আগে দেখো কথা বলা শিখে গেছি, কথা বলা শিখেছি কত বছর বয়সে? 3 বছর বয়সে, 4 বছর বয়সে। অনেক বাচ্চা ফ্লুয়েন্টলি সব কথা বলতে পারে 3-4 বছর বয়সে। 4 বছর তো অনেক যথেষ্ট কথা বলার জন্য, ঠিক আছে? কিন্তু দেখো, এই সময়ে বর্তমান কাল কি, অতীত কাল কি, ভবিষ্যৎ কাল কি, কাকে বলে, হ্যাঁ, পুরুষ কয় প্রকার, লিঙ্গ কয় প্রকার, পদ কাকে বলে, সন্ধি কাকে বলে, এই কোনো কিছু ব্যাকরণগত নিয়ম কিন্তু আমরা জানি না। তো সেই ক্ষেত্রে কেবলমাত্র আমাদের মনের ভাবকে প্রকাশ প্রকাশ করার জন্য, যে আমার খিদে পেয়েছে, আমার জল তেষ্টা পেয়েছে, এই সব মনের ভাবকে ব্যবহার করার জন্য আমরা যেটুকু ভাষা শিখি সেইটাকেই বলা হচ্ছে আত্মীকরণ। অপরদিকে দেখো, যখন নিয়ম কানুন জেনে সচেতনভাবে কোনো নতুন ভাষাকে শেখার চেষ্টা করা হচ্ছে, যে এটাকে বলছে সাবজেক্ট, এটাকে মেন ভার্ব বলছে, এটাকে হেল্পিং ভার্ব বলছে, এটাকে অবজেক্ট বলছে, এটাকে কমপ্লিমেন্ট বলছে, সাবজেক্ট অবজেক্টে যায়, অবজেক্ট সাবজেক্টে যায়, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, এইভাবে দেখো গ্রামাটিক্যাল রুলস ধরে ধরে তুমি ইংরেজি ভাষা শিখছো,
সেটাকে আমরা ভাষার আত্মীকরণ বলবো না, সেটাকে আমরা ভাষার শিখন বলবো, কারণ তুমি শেখার চেষ্টা করছো সেটাকে। ঠিক আছে, তো মনে রাখবে ভাষার আত্মীকরণ যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আর ভাষার যে শিখন সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওকে, আমরা প্রথমে ভাষাকে শিখি, তারপরে আত্মীকরণ করার সময় ভাষাকে আমরা প্রথমে আত্মীকরণ করি, তারপরে তার নিয়ম কানুন শিখি। কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা শিখনের সময় আগে প্রথমে নিয়ম কানুন, রুলস আগে, নিয়ম আগে, তারপরে আসছে আমাদের ল্যাঙ্গুয়েজ। ইংরেজি গ্রামারে তোমাদের পড়াবো জিটিএম বলে একটা মেথড আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড, জিটিএম। এই প্রসেসে এরকমভাবে ইংরেজি গ্রামার শেখানো হয়, প্রথমে নিয়ম তারপরে ভাষা। ওকে, আচ্ছা, এবার যদি আমরা একটু তুলনামূলক এদের আলোচনা করি ভাষা আত্মীকরণের এবং শিখনের। দেখো, ভাষা আত্মীকরণ হয় কিন্তু মাতৃভাষাতে, মনে রাখবে মাতৃভাষাতে আত্মীকরণ হয়। তবে হ্যাঁ, যে কোনো ভাষার আত্মীকরণ করানো সম্ভব যদি শিশুকে সেই ভাষার যুক্ত পরিবেশে রাখা যায়। ভাষা শিখন কি অন্য কোনো নতুন ভাষা, শিশুর মাতৃভাষা বাদে অন্য কোনো নতুন ভাষা যেটা, সেটাকে তারা শেখে, এখানে ভাষা শিখন হয়। দেখো, আগে ভাষার নিয়ম তারা শেখে না, অর্থাৎ আগে ভাষাটাকে শেখে পরে নিয়ম শেখে। আর এখানে কি শিখনের ক্ষেত্রে ভাষার নিয়মের উপর বেশি জোর দেওয়া হয়, অর্থাৎ গ্রামাটিক্যাল রুলসের উপর, এটা সাবজেক্ট এটা অবজেক্ট এই সমস্ত কিছু উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। 3 নম্বর কি, দেখো, শিশু সক্রিয় ভাষা শিক্ষা সম্পর্কে সক্রিয় থাকে না, অর্থাৎ শিশু জানেই না যে সে বাচ্চা বয়সে একটা ভাষা শিখছে, ভাষা কি সে তাই জানে না। দেখো, একটা বাচ্চা যখন 3 বছর বয়সে কথা বলতে শিখে যাচ্ছে, সে জানেই না যে সে ভাষা শিখছে। 3 বছর বয়সে সে যখন কথা বলতে শিখলো, মানে 1 বছর 2 বছর এই বয়সগুলোতেও সে তো ভাষা শিখেছে, তাই না? এই জিনিসটাকে জল বলে, এই জিনিসটাকে বাড়ি বলে, এটাকে ঘর বলে, এই জিনিসগুলো তো সে শিখেছে, কিন্তু সে সেই সম্পর্কেই জানে না যে তার মধ্যে একটা ভাষার বিকাশ হচ্ছে। ঠিক আছে, ধরো ধরো কি বলবো, যে তুমি ধরো আজকে স্নান করলে, স্নান করার পর কলেজ গেলে, কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি হলো খুব, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এলে। এবার দেখো, তুমি কিন্তু জানোই না যে তোমার ভেতরে এই যে ইনফ্লুয়েঞ্জা, সেই ভাইরাস সে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। এটা তুমি যেমন বুঝতেই পারছো না, একদিন পরে সকালবেলায় উঠে দেখছো নাক দিয়ে আর নিঃশ্বাস বের হচ্ছে না, একদম নাক বন্ধ হয়ে গেছে, মাথা ধরে একদম বোঝা হয়ে গেছে, প্রচণ্ড জ্বর, তখন মা মা করে কাঁদছো। ঠিক আছে, তো সেই জিনিসটা মানে যেমন তোমার ওই ভেতরে ভাইরাস যে সংক্রমণ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, সেটা যেমন আমরা বুঝতেই পারলাম না, ঠিক সেরকম শিশুও বুঝতে পারে না যে সে ভাষা শিখছে, এটা তারা বুঝতে পারে না। অন্যদিকে ভাষা শিখনে শিশুরা প্রচণ্ড সক্রিয় থাকে। দেখো, যখন তোমাকে ইংরেজি ভাষা শেখানো হয় তুমি কত সক্রিয় থাকো, তাই না? ম্যাম যখন বলবেন যে কোনটা সাবজেক্ট বলো তো, এখানে কোনটা প্রেডিকেট বলো, এটা কি টেন্স বলো, এখানে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে বলো, তখন আমরা খুব সক্রিয়ভাবে কিন্তু সেই জিনিসটা শিখি। কিন্তু মাতৃভাষার ক্ষেত্রে আমাদের সেসব দরকার হয় না। এবার দেখো, ভাষার আয়ত্তি হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে, এই চ্যাপ্টারে এক্সট্রা কিচ্ছু নেই। ভাষার আয়ত্তি কি, একটি অবচেতনমূলক প্রক্রিয়া। অবচেতন যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সাবকনসাস প্রসেস। আমরা তো ফ্রয়েডে পড়েছি 3 প্রকারের মন, সচেতন, অচেতন এবং অবচেতন। তো দেখো, অবচেতন মানে কি, যে ভাষার আয়ত্তি অবচেতন, সাবকনসাস মানে কি, মানে সক্রিয় থাকে না, অর্ধ সক্রিয় থাকে, নিষ্ক্রিয় যদি একদম থাকে। এই ক্ষেত্রে অনেকের এই ক্ষেত্রে ভুল হয়। অনেকে মনে করে এই যে ভাষার আয়ত্তি সেটা অচেতন প্রক্রিয়া। মনে রাখবে, অচেতন হলে আমরা কোনো জিনিসই শিখতে পারবো না। অচেতন মানে ঠিক যে টাইমটা তুমি ঘুমিয়ে থাকো, তোমার ব্রেন পুরোপুরি কাজ করে না যে টাইমে, সেইটা অচেতন। কোনো হুঁশ থাকে না, চৈতন্য বা জ্ঞান থাকে না, অজ্ঞান হয়ে যাওয়া যে ব্যাপারটা, সেটাকেই অচেতন বলে। অচেতনভাবে আমাদের কোনো কিছু শেখা সম্ভব নয়, মাতৃভাষা হলেও সম্ভব নয়। তাই ভাষার আয়ত্তীকরণ একটি অচেতন প্রক্রিয়া, এটা যেন কখনো অ্যান্সার করবে না। ঠিক আছে, ভাষার যে আয়ত্তীকরণ সেটা কিন্তু অবচেতন প্রসেসের মধ্যে পড়ে, মানে কিছুটা কিছুটা সক্রিয়, আবার বেশিরভাগটা সক্রিয় থাকে না শিশু। ঠিক আছে, সাবকনসাস প্রসেস, এটা মনে রাখবে, আনকনসাস নয় কিন্তু। দেখো, এই প্রক্রিয়ায় ব্যক্তি সজাগ বা সচেতন থাকে না পুরোপুরিভাবে, মানে পুরোপুরি যে অচেতন থাকে তা নয়, পুরোপুরি সজাগ বা সচেতন থাকে না। এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি বুঝতেও পারে না যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান তার মধ্যে হচ্ছে। ঠিক আছে, ভাষার আয়ত্তি সেই ধরনের এক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি শিশু তার মাতৃভাষা বা মাদার টাংকে আয়ত্ত করে। তাহলে ভাষা আত্মীকরণের মাধ্যমে শিশু কোন ভাষা শেখে? মাদার টাং বা মাতৃভাষাকে শেখে। দেখো, মনে রাখতে হবে যে ভাষার আয়ত্তি এবং কেবল একজন শিশুর ক্ষেত্রেই ঘটে না, একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের অবচেতন প্রক্রিয়াতেও ভাষার আয়ত্তি ঘটে।
ওই যে বললাম যে এখন তোমাদের বয়স 24, 25, 26 বা তার বেশি বা কম, এই বয়সে যদি আমাদেরকে প্রত্যেককে গিয়ে যদি, ঠিক আছে মাসুমা, তো এই বয়সেও যদি আমাদেরকে প্রত্যেককে গিয়ে যদি আমেরিকাতে ছেড়ে দিয়ে আসা হয়, তাহলে আমরা আমেরিকান যে ইংলিশ রয়েছে সেটা শিখে যাব, ব্রিটেনে ছাড়লে ব্রিটিশ ইংলিশ শিখে যাব, ঠিক আছে, জার্মানিতে ছাড়লে সেখানকার জার্মান ভাষা শিখে যাব, অর্থাৎ দেরি হবে আমাদের। কিন্তু শিশুদের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে। একটা ছোট্ট বাচ্চা সে যদি তার 1 বছর বয়সে তাকে যদি রাশিয়াতে নিয়ে যাওয়া হয়, সে তার 3 বছর বয়স হতে হতে রাশিয়ান ভাষা শিখে যাবে। কিন্তু আমাদেরকে যদি এই বয়সে রাশিয়াতে নিয়ে যাওয়া হয়, রাশিয়ান ভাষা পুরোপুরি শিখতে আমাদের 5 বছর বা 7 বছর সময় লেগে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আয়ত্তীকরণ সবারই হয়, শিশু এবং বড় মানুষ সবারই হয়। দেখো, অন্যদিকে ভাষা শিখন হলো একটি সচেতন প্রক্রিয়া, এটা কনসাস একটা প্রসেস। একজন ব্যক্তি বা শিক্ষার্থী ভাষার নিয়মকানুন সহযোগে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে, সেটাকেই আমাদের ভাষার শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং বলা হচ্ছে। এক্ষেত্রে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেমনটা এই যে প্রথমে দেখলাম না, জলকে বোতলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সক্রিয় চেষ্টা করার মাধ্যমে, ঠিক সেরকম এটা হচ্ছে কি নতুন জ্ঞান, নতুন ভাষার নতুন ভাষার জ্ঞান। ঠিক আছে, আর এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি, এটা আমরা প্রত্যেকে। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে নতুন ভাষার জ্ঞান এরকম ভাবে আমাদের মন সক্রিয়ভাবে চেষ্টার মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে অটোমেটিক ঢুকে যাচ্ছে এখানে। ঠিক আছে, অটোমেটিক ঢুকে যাচ্ছে। আচ্ছা দেখো, একজন শিক্ষার্থী সচেতনভাবে বুঝতে পারে যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান সে সঞ্চয় করছে। অর্থাৎ যখন তুমি ইংরেজি শিখতে শিখতে ইংরেজি ক্লাস করছো, 6 মাস 1 বছর স্পোকেন ইংলিশ ক্লাস করলে তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি এই জায়গায় আগে আটকে যেতাম, সেই জায়গাগুলো এখন আমার আটকাচ্ছে না। অর্থাৎ তুমি সক্রিয়ভাবে বুঝতে পারবে, যেহেতু তুমি এই শিক্ষা সম্পর্কে সক্রিয় রয়েছো। কিন্তু ছোটবেলায় আমরা এটা বুঝতে পারি না আত্মীকরণ করার সময়। দেখো, বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয়, তখন সেই প্রক্রিয়া হলো ভাষা শিখন প্রক্রিয়া। বোঝা গেল? ধরো আমি বাংলা পড়াচ্ছি, সেখানে ব্যাকরণ পড়াচ্ছি, অর্থাৎ ব্যাকরণ যেটা গ্রামাটিক্যাল ব্যাপার, সেই সবগুলো যখন পড়ছে, সেটা তখন আর ভাষা আত্মীকরণ থাকছে না, ভাষা শিখন হয়ে যাচ্ছে সেটা। এই আলোচনা থেকে একটি বিষয় বুঝে নিতে হবে যে ভাষাগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে ভাষা শিখনের চাইতে ভাষার আয়ত্তই অনেক বেশি ফলদায়ক। অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটা কিন্তু বেশি পজিটিভভাবে শিশুকেন্দ্রিক শিক্ষাতে গৃহীত হয়। দেখো, গবেষণায় দেখা গেছে ব্যাকরণের জ্ঞান বা ভাষার নিয়মকানুন জানা মানেই নিশ্চিতভাবে ভালো কথা বলা ও লিখতে পারা তা নয়। একজন শিক্ষার্থী ব্যাকরণ বা ভাষার নিয়মকানুন মুখস্থ করে শূন্যস্থান পূরণ করতে পারবে, হয়তো কোনো পরীক্ষায় ভালোভাবে সাফল্য পাবে, কিন্তু সে যে ভালো কথা বলতে পারবে, লেখার দক্ষতা অর্জন করবে তা নয়। দেখো, ব্যাকরণ সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে। ধরো একজন শিশুকে সে গ্রামার সম্পর্কে সব কিছু জানে, সমস্ত নিয়মকানুন তাকে শিখিয়ে দেওয়া হলো, তাহলে সে কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিতা লিখতে পারবে? সে কি বিভূতিভূষণের মতো উপন্যাস লিখতে পারবে? সে কি শরৎচন্দ্রের মতো লেখা লিখতে পারবে? সে কি জীবনানন্দের মতো কবিতা লিখতে পারবে? না, পারতেই পারে। তার কারণ কি, সাহিত্য আর ব্যাকরণ সম্পূর্ণ আলাদা জিনিস। সাহিত্য যে কোনো ছড়া বলো, তুমি কবিতা বলো, গান বলো, উপন্যাস বলো, ছোট গল্প বলো, লেখার জন্য ভাষা যেমন জানতে হয়, সেরকম ভাষা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। ব্যাকরণের জ্ঞান এখানে খুব একটা বেশি ম্যাটার করে না। অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে ব্যাকরণে দক্ষ করে তুললে সে যে ভাষাগত দিক থেকেও দক্ষ হবে, এই ভাবনাটা কিন্তু ভুল। ঠিক আছে, খুব মনে রাখবে, ভাষা আত্মীকরণে পজিটিভভাবে দেখা হয় এটাকে, ভাষা শিখনকে বর্তমানে নেগেটিভভাবে দেখা হয়। এতদূর পর্যন্ত তোমাদের কারো সমস্যা আছে? এরপর ল্যাড আর ল্যাসটা বলবো। স্যার শেষ পোর্শনটা স্যার কি বললেন স্যার, একটু বুঝতে পারলাম না। ওই প্লাস আর মাইনাস ওখানে কি বললেন স্যার? বলছি। একটু বলুন স্যার, একটু বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে কি, এটা তোমাদের নতুনদের ক্ষেত্রে একটু হয়তো বুঝতে পারবে না। এগুলো হচ্ছে টার্ম পেডাগজির ক্ষেত্রে। প্লাস মানে কি, ভালো। মাইনাস মানে কি, নেগেটিভ মানে খারাপ। স্যার পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, অর্থাৎ তোমার যদি প্রশ্ন আসে এরকম ভাবে যে নিচের কোন পদ্ধতিতে শিশুদের ভাষা শিক্ষা দেওয়া উচিত, আত্মীকরণ, শিখন, গ্রামার ট্রান্সলেশন মেথড বা আদার্স কিছু দিল, সেই ক্ষেত্রে
মনে রাখবে যে বর্তমান যে শিশু মনোবিদ্যা সেখানে বলা হয় প্রত্যেকটা শিশুকে ভাষা আত্মীকরণ করতে দাও, ভাষা জোর করে শিখিও না। অর্থাৎ এই যে জোর করে ভাষা শেখানো, এটাকে শিশুদের পক্ষে খারাপ বলা হয়। আর তারা যখন কোনো নিয়ম, গ্রামাটিক্যাল নিয়ম না জেনে ভাষাকে আত্মীকরণ করছে, সেটাকে ভালো চোখে দেখা হয়। এই কারণে এটা পজিটিভ আর নেগেটিভ, এগুলো পেডাগজির ক্ষেত্রে আমাদের কাজে লাগে। বোঝা গেছে নাসরিন? ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ঠিক ওয়ার্ড আছে। আছে যেগুলো এই পজিটিভ নেগেটিভ গুলো আমাদের আমি করিয়ে দিই, এগুলো আস্তে আস্তে পড়ো, দেখো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আজকে তো প্রথম ক্লাস, সেই জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছে। এগুলো সব পেডাগজি প্রশ্ন উত্তর করার সময় আমরা ধরতে পারবো যে কোনটা পজিটিভ ওয়ার্ড, কোনটা নেগেটিভ ওয়ার্ড, এগুলো ভাবে উত্তর চলে আসে অটোমেটিক। দেখো, এরপরে আসি ভাষা শিখন এবং আত্মীকরণ প্রক্রিয়ায় ল্যাড এবং ল্যাসের ভূমিকা। আমরা জানি এবং ল্যাড, এই যে ল্যাস এর ধারণা দিয়েছিলেন এই যে নোয়াম চমস্কি। ঠিক আছে, নোয়াম চমস্কি। ল্যাডের পুরো কথা, ল্যাসের পুরো কথা, এই দুটো মনে রাখবে। আর চমস্কির নামটা মনে রাখবে। ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিসিয়েশন ডিভাইস। এটা হচ্ছে ল্যাড, আর ল্যাসটা কি হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিসিয়েশন সিস্টেম। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সার্ভিস। সার্ভিস না, সিস্টেম। সিস্টেম। হুম। সিস্টেম। দেখো, কিভাবে শিশু তার নিজের ভাষা বা মাতৃভাষা শেখে, এই নিয়ে নোয়াম চমস্কি তিনি ভেবেছেন। নোয়াম চমস্কি, ঠিক আছে, দেখো তিনি মনে করেছিলেন শিশুর মধ্যেই ভাষা শিক্ষার উপায় বা ল্যাড রয়েছে। ল্যাড কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ নোয়াম চমস্কি কি বলছে যে কেন একমাত্র মানুষেরাই কেন ভাষা শিখতে পারে, একটা কুকুরের ছানা সে কেন ভাষা শেখে না? এবার দেখো, আমাদের মনে হতো না ছোটবেলাতে এরকম করতাম যে ওই যে কুকুর ভুক ভুক করে ডাকছে, তার মানে ওটা নিশ্চয়ই ওদের কোনো একটা ভাষা। ঠিক আছে, বা বাঘ যে হালুম করে ডাকছে, ওটা নিশ্চয়ই ওদের কোনো ভাষা। কাকের যে কা কা, সেটাও নিশ্চয়ই ওদের ভাষা। কিন্তু না, গবেষণায় প্রমাণ হয়েছে একমাত্র মানুষের নির্দিষ্ট ভাষা রয়েছে। অর্থাৎ দেখো, আমি যদি এখন তোমার নাম ধরে ডাকি, তাহলে তুমিই সাড়া দেবে। বা তুমি যদি তোমার মাকে বলো যে আমাকে একটু জল এনে দাও, তোমার মা কিন্তু সেই শব্দটুকু কানে শুনে ঠিক একটা জিনিস, জলের পাত্র নিয়ে তোমার কাছে আসবেন। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে ভাষা মানুষের ক্ষেত্রে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ উৎপাদন করছো তুমি, তার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা ঘটছে। কিন্তু এবার অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি হয়, দেখবে রাত্রিবেলা কুকুর চিৎকার করে। এবার সেই ক্ষেত্রে মনে হতে পারে যে হ্যাঁ, ওরা ওদের ভাষায় কথা বলছে ভুক ভুক করে। না, এটা হচ্ছে সেই পিকে বইটা দেখেছো না, সেই একটাই ভাষা। আচ্ছা, কোনো কিছু ভাবার সময় আচ্ছা, আবার বলবে আচ্ছা, মানে অন্যরকম ধ্বনি, অন্যরকম টিউনের মাধ্যমে এই যে আচ্ছা কথাটা বলে। যারা মুভিটা দেখেছো বুঝতে পারবে। মানে কুকুররা কি করছে, যে যখন কোনো একটা ভয়ের কিছু পরিবেশ আসছে, ধরো কোনো চোর এলো, কোনো ডাকাত এলো, বা অন্য কোনো জন্তু জানোয়ার এলো, তখন তাদের ওই যে তাদের যে ডাক, সেটার একটা আলাদা সুর থাকে, সেই ডাকে ডাকবে, তো বাকিরাও সেই ডাক ডাকবে। ঠিক আছে, যখন তাদের মধ্যে খেতে দেবে কোনো কিছু, তাদের অন্যরকম একটা সাউন্ড বের করবে। এইভাবে তারা কিন্তু পরস্পরের সাথে ভাব বিনিময় করে, তাদের কোনো নির্দিষ্ট ভাষা নেই। তো মানুষ একমাত্র প্রাণী যার মধ্যে ভাষা রয়েছে। এবার চমস্কি কি নিয়ে গবেষণা করলেন, যে মানুষের একটা যখন বাচ্চা হচ্ছে, মানুষের বাচ্চা, সে সামান্যতম বয়সে, অর্থাৎ 2 বছর বয়স থেকেই সে যেন ভাষা শিখে যাচ্ছে। কিভাবে, কেন? তো সেই নিয়ে তিনি বললেন যে এই যে একটা মানুষের বাচ্চার এরকম যে একটা ব্রেন থাকে, সেই ব্রেনের মধ্যে যে সমস্ত সেলগুলো রয়েছে, এই সেলগুলো তোমার মানে ঈশ্বরের কাছ থেকে, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন অবশ্যই। তিনি বললেন কি না, এই যে ঈশ্বরের কাছ থেকে এই সেলগুলোর মধ্যে এক বিশেষ প্রকারের ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার জন্য মানুষের বাচ্চারা দ্রুত ভাষা শিখতে পারে। অন্য কোনো প্রাণীর মস্তিষ্কে সেলে সেই ক্ষমতা নেই। তো এই যে সেলগুলো, সেগুলোর নাম দিলেন তিনি LAD, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ তার এই ব্রেনের, মস্তিষ্কের মধ্যে এই সমস্ত কোষগুলো আছে বলে আমাদের আমরা কিন্তু ছোটবেলাতে দ্রুত এই যে ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন করতে পারছি, ভাষা আত্মীকরণ করতে পারছি। এইটারই তিনি নাম দিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর যে প্রসেসটার মাধ্যমে এই জিনিসটা ঘটে, সেটার নাম দিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। দেখো, তিনি মনে করেছিলেন শিশুর মধ্যেই ভাষা শিক্ষার উপায়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস রয়েছে। ভাষা শিক্ষার প্রণালীটিকে তিনি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বলেছেন। তারই ফলে এত তাড়াতাড়ি মানুষের বাচ্চারা কিন্তু ভাষা শিখে ফেলতে পারে। দেখো, এখন দেখা যাক এই যে ল্যাড এবং ল্যাস, এই ব্যাপারটা কি। দেখো, সেটা আর কিছুই নয়, চমস্কি মনে করতেন যে শিশু যে ভাষার মধ্যেই জন্মগ্রহণ করুক না কেন, অর্থাৎ ভারতে হোক, রাশিয়াতে হোক, আমেরিকাতে হোক, বা দক্ষিণ ভারতে হোক, যে কোনো ভাষাতেই সে জন্মগ্রহণ করুক, সে যেন আগে থেকেই মানুষের ভাষার কতগুলো সাধারণ লক্ষণ বা সর্বভাষিকতা নিয়ে জন্মায়। এটাকে তিনি বলেছেন ইউনিভার্সাল গ্রামার, ইউজি। ঠিক আছে, অর্থাৎ কি বলা হচ্ছে, যে একটা শিশু
সে যে জায়গাতেই জন্মাক না কেন সেই জায়গারই যেন ভাষাটাকে সে দ্রুত শিখে ফেলছে। তার মানে কি, তার ব্রেনের ওই যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো এতটা পরিমাণ ম্যাচিওর যে যে কোনো ভাষাকেই সে আয়ত্তীকরণ করতে পারে। ঠিক আছে, সেই জন্মানোর পর সে প্রথম কোন ভাষা শুনছে সেটার উপর ডিপেন্ড করবে তার ওই মস্তিষ্কের কোষগুলো কোন ভাষাটিকে আয়ত্তীকরণ করতে পারবে। ঠিক আছে, এরকম। তো এইটাকে তিনি বলেন লিঙ্গুইস্টিক ইউনিভার্সাল। ঠিক আছে, দেখো জেনে বসে আছে। আচ্ছা, ভাষা শিখতে গিয়ে সেগুলিকেই আগে ধরে নেয়। এটি চমস্কির ভাষায় ইউনিভার্সাল গ্রামার নামে পরিচিত। আচ্ছা, এটাকে আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো তোমার ফোনে, প্রত্যেকের ফোন রয়েছে, ফোনের চার্জার রয়েছে। এখনকার ফোনগুলোতে সুপার ভুক চার্জার হয়, তাই না? সুপার ভুক মানে খুব দ্রুত তোমার ফোনগুলোকে চার্জ করে দেয়। তো এটা যখন ধরো ভুক চার্জার, এটা ধরো আমি ধরে নিলাম 100 ওয়াটের চার্জার, অর্থাৎ তোমার 5000 mAh কোনো একটা ফোনের ব্যাটারি, সেটাকে ধরো 30 মিনিটে ফুল চার্জ করে। 30 মিনিট। ওকে, তাহলে এটা একটা ডিভাইস বা যন্ত্র যেটা সুপার ভুক চার্জার, মানে খুব দ্রুত ফোনকে চার্জ করতে পারে। এই ধরনের চার্জারগুলো যেটা তোমার ফোনকে 30 মিনিটে 0 থেকে 100% চার্জ করে দিল। ওকে, এবার তুমি এই চার্জারটাতে একটা ছোট ফোন চার্জ দিলে, তোমার বাবার একটা পুরনো ফোন, সেটার ধরো ব্যাটারি ক্যাপাসিটি 2000 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে আমরা কি দেখব, যে এই যে এই যে ডিভাইসটা রয়েছে বা চার্জারটা রয়েছে, সে অটোমেটিক কিন্তু বুঝে যাবে যে এই ডিভাইসের ক্যাপাবিলিটি কতটা। ঠিক আছে, সেখানে এই ভুক চার্জ সাপোর্ট করবে কিনা। সে যখন বুঝতে পারবে যে যে ডিভাইসের সাথে তুমি এটাকে কানেক্ট করেছো, যে ফোনটির সাথে, তার ব্যাটারি খুব দুর্বল, তো সে কিন্তু তখন আর এই 100 ওয়াট কারেন্ট প্রডিউস করবে না। সে ততটুকুই কারেন্ট প্রডিউস করবে যতটুকু এই ফোনটির ব্যাটারি চার্জ করার জন্য দরকার। তাহলে দেখো, এ যেন আগে থেকেই সব জেনে বসে আছে, তাই না? যে একে যখন তোমার নতুন ফোনটার সাথে কানেক্ট করবে এই চার্জারটিকে, তখন সে ভুক চার্জ দেবে, অর্থাৎ প্রচণ্ড কারেন্ট ফ্লো করবে, 30 মিনিটে ফুল চার্জ করে দেবে। এই চার্জারটিকেই যখন তুমি তোমার বাবার ফোনের সাথে কানেক্ট করছো, সে কি করছে, সে কিন্তু ধীরে ধীরে কারেন্ট পাস করছে এবং ব্যাটারির কোনো ক্ষতি না করে ধীরে ধীরে চার্জ করছে। এটা হয়তো 1 ঘন্টা লেগে গেল চার্জ করতে, তাই না? ঠিক এই জিনিসটাই আমাদের ব্রেনের সেলগুলোর ক্ষেত্রে হচ্ছে, যে এই যে ল্যাড নামক এই যে ব্রেনের মস্তিষ্কের মধ্যে এরকম কোষগুলো রয়েছে, এই কোষগুলো যেন সমস্ত ভাষার নিয়মকানুন জেনে বসে আছে। কোনো একটা বাচ্চা শিশু, সে ইউএসএতে জন্মালো, তখন এই সেলগুলো ইংরেজি ভাষা শেখানোর জন্য কাজে লেগে গেল। সে বাংলাদেশে জন্মালো, এই সেলগুলোই তখন বাংলা ভাষা শেখানোর কাজে লেগে গেল। ঠিক আছে, সে ভারতে মহারাষ্ট্রে জন্মালো, এই সেলগুলোই তখন তাকে হিন্দি ভাষা শেখার জন্য কিন্তু কাজ করতে শুরু করলো। এই কারণে বলা হয়েছে এই সেলগুলোকে ইউনিভার্সাল গ্রামারের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ভাষা শিখতে গেলে ব্যাকরণ জানতে হয়। এই সেলগুলোর মধ্যে যেন সারা বিশ্বে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান, ব্যাকরণগত জ্ঞান ভরা রয়েছে, যে কারণে নোয়াম চমস্কি এটাকে ইউনিভার্সাল গ্রামার বলেছেন। ঠিক আছে, তাহলে ল্যাড, ল্যাস আর ইউজি, এই ব্যাপারটা বোঝা গেল। ল্যাড হচ্ছে কি, এমন এক প্রকারের ডিভাইস যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে, সেটা সমস্ত ভাষা শেখার জন্য সাহায্য করে। ল্যাস হচ্ছে কি, ভাষা শেখার প্রক্রিয়া, শেখা নয়, আয়ত্তীকরণের প্রক্রিয়াটা, মানে চেষ্টা ছাড়া যে আমরা বাংলা ভাষা শিখে গেছি ছোটোবেলায়, এই প্রসেসটাকে বলা হচ্ছে ল্যাস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। আর ইউজি কি, ইউজি হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে ইউনিভার্সাল গ্রামারের অস্তিত্ব চমস্কি স্বীকার করেছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের ব্রেন বা ব্রেনের সেলগুলো এতটা ক্যাপেবল যে যে কোনো ভাষার যে গ্রামাটিক্যাল যে সমস্ত জিনিস, সেগুলো খুব সহজেই শিখতে পারে। ঠিক আছে, ল্যাডের পুরো নাম মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। বানানগুলো খুব ভালো করে মুখস্থ করবে, কারণ একটা বানান ওলট পালট দিয়ে দেয়। এখানে একটা ধরো আই দিল দুটো আয়ের জায়গায়, বা ধরো একটা এক্সট্রা আয় এখানে দিয়ে দিল, এরকমভাবে অপশনগুলো দেয় যাতে ভুল হয় তোমাদের। ঠিক আছে, কিন্তু বানানগুলো একটু ভালো করে করবে, বিশেষ করে অ্যাকুইজিশন বানানটা। আচ্ছা, নেক্সট দেখো, ল্যাস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, আর ইউজি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এই তিনটেরই প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। ওকে,
এবার বলো কোনো প্রশ্ন আছে কিনা দাঁড়াও দেখি। হ্যাঁ, প্রশ্ন আছে। এবার তুমি এইটুকু পার্থক্যটুকু একটু দেখে নাও তোমরা প্রত্যেকে, যে আমাদের যে একটা শিশু যখন জন্মাচ্ছে সে ভাষা শেখার বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে হয়। অর্থাৎ একটা শিশু জন্মানোর পরে সে চুপ করে থাকে, তারপরে হঠাৎ করে তার 3 বছর বয়স সে গল গল করে কথা বলতে লাগে এমন তো নয়। সে প্রথমে কি করে, কান্না করে জন্মের পরেই, জন্মের সময়ই কি হয়, কান্না শুরু হয়, তার কাঁদতে শুরু করে। তারপরে তার বয়স যখন 1 মাস থেকে 1 থেকে 1.5 মাস হয়, তখন সে কি করে, তখন সে কি করছে দেখো, কুইং, অর্থাৎ তার গলা থেকে কুই কুই এরকম একটা শব্দ বের করছে, সেটাকে কুইং বলছে। সেটা সময়সীমা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। ঠিক আছে, মানে 1 থেকে 1.5 মাস, মাস হিসেবে হিসাব করলে। তারপর আছে ব্যাবলিং ফেজ। ব্যাবলিং ফেজ কি না, এই সময় আধো আধো শব্দ করে, গ্যা গ্যা ব্যা ব্যা এরকম একটা শব্দ তারা করতে চায়, মানে তারা যেন কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারছে না, এরকম বাচ্চা ছেলেরা করে। এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4 থেকে 6 মাস। কেউ কেউ মনে করেন এটা 2 বছর বয়স পর্যন্ত শিশুরা করে, কিন্তু এতটা হয় না কোনো কোনো শিশুর ক্ষেত্রে। দেখো 4 থেকে 6 মাসের মধ্যেই ব্যাবলিং ফেজ চলে যায়। ঠিক আছে, মানে এই 4 থেকে 6 মাস যখন বাচ্চাটার বয়স হয় তখন সে কিছু না কিছু বলতে চায়, ব্যা ব্যা গ্যা গ্যা এরকম করে। এরপর আসি একমাত্রিক শব্দ। একমাত্রিক শব্দ যেমন মা, কা, চা এরকম শব্দগুলো সে উচ্চারণ করতে শেখে 1 বছর বয়সে। দ্বিমাত্রিক শব্দ এগুলোকে করতে শেখে, মামা, দাদা, এই ধরনের শব্দগুলোকে সে 1.5 বছর বয়সে উচ্চারণ করতে শেখে। এরপরে পদ তৈরি করতে শেখে। ঠিক আছে, পদ তৈরি, যেমন আমরা জানি বিভক্তি যোগ করলেই পদ তৈরি হয়। যেমন আহ, বলা হলো কি না, দিদি কে দাও, এই যেখানে কে যুক্ত করেছে, দিদি কে দাও মানে দিদি, দিদি কোন একটা জিনিস দিদির উদ্দেশ্যে দিতে বলছে, সে দিদি কে দাও। এইভাবে তারা পদ তৈরি করে কথা বলতে পারে। জটিল বাক্য বলতে পারে। জটিল বাক্য বলবে যে আজকে রামু স্কুল যাবে না, তাহলে আমি কেন স্কুল যাব, আমিও স্কুলে যাব না। মানে সে জটিল বাক্যের উদাহরণ আমরা যেমন পড়েছি, যে যদি সে না যায় আমি তবে যাব না, এরকম ধরনের কথাবার্তা সে বলতে পারে। যে দিদি যদি আজকে না যায় স্কুল, আমিও আজকে স্কুল যাব না, এরকম থেকে বাচ্চারা বলে থাকে। যে দাদা যদি আজকে স্কুল না যায়, আমিও আজকে স্কুল যাব না। তো এই ধরনের জটিল বাক্য তারা 5 বছর বয়সে বলতে শেখে। তার আগেও অনেকে শিখে যায়, এটা একটা জাস্ট জেনারেল হিসেব। তারপর দেখো পরিণত ভাষা দক্ষতা, 10 বছর বয়সেই তারা কিন্তু পরিণত, অর্থাৎ এই সময়তে তাদের ওয়ার্ড স্টক 29,000 প্লাস হয়ে থাকে। অর্থাৎ সাধারণ মানুষের কথাবার্তা বলার জন্য যে সমস্ত শব্দগুলোর অর্থ জানা দরকার, শব্দের ব্যবহার দরকার, সেই সমস্ত কিছু তাদের মধ্যে চলে আসে। তো এই জায়গাতে তুমি শুধু কুইং আর ব্যাবলিং এই দুটোকে বিশেষ করে মনে রাখবে তোমরা। ঠিক আছে, কুইং এর সময়সীমা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ, ভালো করে মনে রাখবে। আর ব্যাবলিং হচ্ছে 4 থেকে 6 মাস, এই দুটো মনে রাখবে, একই সংখ্যাটা একই, শুধু সপ্তাহ এটা আর এটা হচ্ছে মাস। ঠিক আছে। একটা মাস একটা সপ্তাহ। হ্যাঁ, ব্যাবলিং হচ্ছে মাস আর কুইং হচ্ছে সপ্তাহ। আচ্ছা, এবার কিছু প্রশ্ন আছে, তার আগে বলো লাস্ট বার, যদি তোমাদের কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আবার বলো, তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। স্যার ইউজিটা। ইউজিটা, ইউজি মানে হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। অর্থাৎ চমস্কি বলছেন তোমার মস্তিষ্ক যে কোনো ভাষার ব্যাকরণ শেখার জন্য প্রস্তুত। তুমি এবার যে ভাষাভাষী অঞ্চলে জন্মগ্রহণ করবে সেই ভাষার ব্যাকরণই তোমার মস্তিষ্ক শিখতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইউজি। স্যার বলছি, চমস্কি তো এটাও বলেছিলেন যে লেফট সাইড, ব্রেনের লেফট সাইডটা হচ্ছে ভাষা হুম শেখানোর জন্য, হুম। রাইট সাইডটা হচ্ছে ক্রিয়েটিভিটির জন্য। একদম একদম তাই। লেফট সাইডটা হচ্ছে ভাষা শিখনের জন্য, মানে ব্রেনের লেফট সাইড, বাম দিকটা যাদের বেশি অ্যাক্টিভ থাকে তারা কবি, সাহিত্যিক, এই ধরনের মানুষ হতে পারেন। আর যাদের রাইট সাইড বেশি অ্যাক্টিভ হয় তারা ভালো ছবি আঁকতে পারবেন, তারা ভালো গান গাইতে পারবেন। ঠিক আছে, তারা ভালো ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করতে পারবেন, এই সব জিনিসগুলো তারা করতে পারে। এটাও চমস্কি বলেছিল। আচ্ছা বলো, আর কারো কোনো কোথাও কিছু বলা আছে, বোঝা গেছে সব কিছু? স্যার আরেকবার একটু বলবেন এই জায়গাটা, স্যার যেটা বললেন। হ্যাঁ, রাইট সাইড ব্রেনের যে ডান দিক, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ যে সমস্ত মানুষদের ব্রেনের রাইট সাইড, ডান দিকটি বেশি সক্রিয়, তারা ক্রিয়েটিভ পার্সন হয়। ঠিক আছে। আর লেফট, যেমন কবি স্যার, হুম, কবি সাহিত্যিক। হ্যাঁ ওটা হচ্ছে ভাষা শিখনের সাথে, ওটা লেফট সাইডের হবে। কবি সাহিত্যিক ও এটা হচ্ছে লেফট সাইড। আর রাইট সাইড যারা, ধরো কেউ ড্রয়িং করতে পারে খুব ভালো, হ্যাঁ গান করতে পারে খুব ভালো, রং করতে পারে কোনো জিনিস, কোনো জিনিস তৈরি করতে পারে স্যার নাচ নতুন করতে নতুন পারেন জিনিস, না? বিজ্ঞানী যারা, তাদের লেফট সাইড তৈরি হবে, মানে বেশি সক্রিয় হবে। নাচের ক্ষেত্রেও তাই, মানে ক্রিয়েটিভ জিনিসপত্র। আর ভাষার সাথে সম্পর্কযুক্ত যে জিনিস, যেমন কোনো গল্প লেখা,
হ্যাঁ, কোনো কবিতা লেখা, কোনো গান লেখা, ছন্দ মেলানো এই ইত্যাদি, সেগুলো তোমার এই লেফট সাইডের সাথে সম্পর্কযুক্ত। স্যার বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ডের মানে ইনেট ক্যাপাসিটি তো প্রত্যেকের মধ্যেই থেকে থাকে। হুম, হ্যাঁ, অ্যাকুইজিশনের ইনেট ক্যাপাসিটি প্রত্যেকের মধ্যেই আছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে সমর্থ। বলো, আর কারো কোনো সমস্যা? ওয়াহিদা বুঝতে পেরেছো সবকিছু? সমৃদ্ধি, নাসরিন? হ্যাঁ স্যার। ঠিক আছে। সৌভিক বোঝা গেছে সবকিছু? পিয়ালি তো বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। আশা করি। আচ্ছা, প্রভাত, প্রভাত বুঝতে পেরেছো? প্রভাত রঞ্জন দাস? ওটা আমি ওই পিঙ্কি দাস ও আচ্ছা আমি আচ্ছা, স্যার তুমি ওটা। অন্য অ্যাকাউন্ট থেকে জয়েন করেছো, ঠিক আছে, বেশ। ঠিক আছে, চলো এবার এমসিকিউ গুলো করি। অ্যান্সার গুলো তোমরা বলবে, মুখেই বলবে, তাহলে আর বারবার আমাকে ব্যাক করে এসে দেখতে হবে না। চলো বলো, 1 নম্বর প্রশ্নটা পড়ো, অ্যান্সারটা করার চেষ্টা করো। অপশন বি। 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 ভাষা আয়ত্তীকরণ। হুম, ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা আয়ত্তীকরণ, এই যে দেখো নাসরিন, এখানে যে জিনিসটা বলছিলাম না, পজিটিভ নেগেটিভ, ভাষা শিখন হচ্ছে নেগেটিভ, ভাষা আত্মীকরণ হচ্ছে পজিটিভ। নেগেটিভ মানে হয় দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো শেষ হয়েছে তার উত্তর কখনোই নেগেটিভ উত্তর হয় না। যদি কোনো প্রশ্নের উত্তর শেষ হয় নয় দিয়ে, বলে না যে নিচের কোনটি, ধরো এরকম ভাবে বললো যে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, তখন এই নয় থাকলে নেগেটিভ উত্তরটা সঠিক অ্যান্সার হয়। আর যদি হয় দ্বারা প্রশ্নটা শেষ হয় তখন সবসময় পজিটিভ উত্তরটা সঠিক অ্যান্সার হয়। এইভাবে পজিটিভ পজিটিভ নেগেটিভগুলো বুঝতে হয়, সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, 2 নম্বরটা বলো, ভাষা আত্মীকরণের একটি উপাদান হলো কি? পরিবেশ। 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 হ্যাঁ একদমই তাই, স্যার, একটা পরিবেশ। হুম, বলো, বলো। হ্যাঁ স্যার বললাম, ওই প্লাস মাইনাসটা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বেশ। 3 নম্বরটা বলো। চমস্কি। ডি। চমস্কি। অপশন ডি হবে সঠিক উত্তর, চমস্কি। চমস্কি। 4 নম্বরটা বলো। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাকুইজিশন ডিভাইস। ডিভাইস। কোন অপশনটা হবে? বি। বি, একদমই তাই। বি। 5এরটা বলো। সি। 6 সপ্তাহ। 6। 3 সপ্তাহ। 6 সপ্তাহ। 6 সপ্তাহ, না, একদমই 6 তাই। সপ্তাহ। তারপরে বলো, 6 নম্বরটা বলো। ব্যাবলিং। কুতে স্যার একবার 6 মাস। 6 মাস। 6 মাস। অবশ্যই এটা মাস হয়ে যাবে, 6 মাস। 7 নম্বরটা বলো। 1 বছর থেকে। এক বছর। বছর। আনন্দের সাথে ভাষা শিখতে পারে, এটা হচ্ছে 3 থেকে 4 বছর থেকে, মানে তার তিন কম শিখতে তিন পারে। চার বছর। ডি হ্যাঁ, তিন ডি থেকে ডি চার। হবে। হবে এখানে। আর 8 নম্বরটা বলো, ভাষার শিখন হলো কি? 8এরটা। প্রত্যক্ষ এ স্যার। অংশগ্রহণমূলক। বি। বি, সি হবে স্যার। বি। সি সি সি। বলছো? সি? বি বি। না না, ডি হবে। ডি হবে? বি হবে। বি। ডি ডি। এখানে দেখো, ডি হবে না, সি এ হবে না, হবে, এ এ হবে না, হবে স্যার। এখানে বি আর হবে। একদম হবে না। এই যে ডি হবে। এ বললো, হ্যাঁ, ভুল বি। হয়ে গেল, কে বললে? প্রক্রিয়া। ভুল হয়ে গেল, কিন্তু দেখো ভালো করে এই প্রশ্নগুলো অ্যান্সার বুঝতে কোনটা হবে, হবে। বি এখানে না কিন্তু সি? আত্মীকরণ বলেনি, উত্তর হবে বি। কেন বলে দিচ্ছে এবার। এখানে বলেছে শিখন। আমরা জানি কোনো জিনিস শিখতে গেলে সেখানে আমাদের কি দরকার? চেষ্টা দরকার। স্বতঃস্ফূর্ত মানে কি, যেটা আপনা আপ হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। সেই বোতলের ছবিটা মনে করো, কোথায় অটোমেটিক জল ঢুকছিল, আত্মীকরণে না শিখনে? এটা আত্মীকরণ। আত্মীকরণ। হ্যাঁ, আত্মীকরণে। আত্মীকরণটা অটোমেটিক হয়, স্বতঃস্ফূর্ত ভাবে হয়, এটা আত্মীকরণ। কিন্তু এখানে শিখন চেয়েছে, কিন্তু তাই এ তো হবেই না। অসচেতন, আমি যেটা বললাম, অসচেতন ভাবে কোনো কিছুই শেখা যায় না, অর্থাৎ তুমি অজ্ঞান হয়ে গেছো, সেখানে কি কোনো কিছু শিখতে পারবে সেই টাইমে? মানে চৈতন্য বা চেতন বা জ্ঞান না থাকলে আমরা কোনো না কিছু না, শিখতে পারবো? তাই ডিও হবে না। শেখা এবার যায় এই না। প্রত্যক্ষ আর পরোক্ষের মধ্যে দেখো, প্রত্যক্ষ অবচেতন। অংশগ্রহণমূলক প্রক্রিয়া মানে হচ্ছে তুমি যখন কোনো একটা ভাষা শিখছো তখন তুমি নিজে সেটা শেখার চেষ্টা করছো, নিজে। আর পরোক্ষ মানে কি, আমি ইংরেজি বইটা পড়ছি আর তুমি ইংরেজি শিখে যাচ্ছ, এরকম কি হয় কখনো?
হয় না, তাই অপশন হবে না, সি না হবে না, এখানে অপশন বি হবে সঠিক উত্তর। মানে তুমি যখন কোনো ভাষা শিখছো, ইংরেজি শিখতে চাইছো, তার মানে তোমাকে নিজে প্রত্যক্ষভাবে সেই ইংরেজিটা শেখার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে অংশগ্রহণ করতে হবে। মানে ধরো বললে যে আমার হয়ে আমার দাদা ইংরেজি বইটা পড়ুক, আমি যেন শিখে যাই, এরকম ভাবে তো হয় না। তো অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, নয়েরটা বলো। অপশন সি সি। হবে, সি। সি। কি হবে? অবশ্যই, ভেরি গুড। নয় কারণ সি হবে সঠিক ভাষা উত্তর, করতে পারো। নয় সি। তারপরে বলো দশেরটা বলো, 10 নম্বর। অত্যাবশ্যকীয় কোনটি? ইম্পর্টেন্ট, অত্যাবশ্যকীয় অর্থাৎ ইম্পর্টেন্ট বল। বি, বি হবে স্যার। ডি। বি হবে, বি। বি, একদমই তাই। ঠিক আছে, বি। সব থেকে দেখো এগুলো সবই মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বি। অনুশীলন, প্র্যাকটিস ছাড়া কিন্তু ভুলে যাবো সব কিছু, তাই না? দেখো বিদ্যালয়ে উপস্থিত থাকা, বিদ্যালয়ে যে ভাষা শেখানো হয় এমন তো কোনো কথা নেই, বিদ্যালয়ে হয় তবে সম্পূর্ণ বিদ্যালয়ই নয়। অতিরিক্ত ভাষা চর্চা, শিক্ষকের পাঠদান মনোযোগ দিয়ে শোনা, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনুশীলন করা, মানে চর্চা করা। 11 নম্বর বলো। বি হবে স্যার। ভাবের আদান বি। প্রদান ভেরি গুড, এখানে সঠিক উত্তর বি হবে হবে। আমাদের অপশন বি। ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে ভাষা আত্মীকরণ। 12টা বলো, 12 নম্বর। বি হবে। বি। ভাষা জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। থাকে, অপশন বি। একদমই তাই। এই সময় বি। কিন্তু তারা অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। 13 নম্বর বলো। বি হবে স্যার, বি। স্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক সচেতন, প্রক্রিয়া। অচেতন, দেখো এটাও সচেতনও নয় অচেতনও নয়, তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া? অ্যাকুইজিশন। স্বাভাবিক। না, সচেতন আর অচেতনের মাঝে কি আছে? অবচেতন। অর্ধচেতন বা অবচেতন, অর্ধচেতন বা অবচেতন, মানে না সে সচেতন না সে অচেতন। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো 14 নম্বর। ভাষা কেন শিখি আমরা, বলো। এ সঠিকভাবে স্যার, যোগাযোগ স্থাপন। স্যার এ হবে। ভাষা এ হবে। একদমই তাই, যোগাযোগ করার জন্য আমরা ভাষা শিখি, যোগাযোগের জন্য। লাস্ট প্রশ্ন আমাদের 15 নম্বর বলো। পরিপূরক। পরিপূরক, সি হবে। একদম তাই, মানে কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। আমাদের আয়ত্তীয় দরকার, শিখানো দরকার। কারণ দেখো সারা জীবন আমরা কোনো ভাষা আয়ত্তীকরণ করতে পারবো না, কিছু কিছু ভাষা শিখতেও হয়, কিছু কিছু ভাষা আয়ত্তীয় করতে হয়। তো এই ছিল 15টা প্রশ্ন। অ্যান্সারগুলো তোমাদের এখানে দেওয়া আছে, পিডিএফে পাবে। ঠিক আছে, আজকে তাহলে এত দূর থাক। লাস্ট বলো, কারো কোথাও কোনো প্রশ্নে ডাউট আছে কিনা, যে এই প্রশ্নটা বুঝতে পারলে না বা এরকম কিছু? 7 নম্বর কোশ্চেন দেখেন তো একটু। 7 নম্বরটা। এটা কি আছে? আনন্দময় বলেছে। দেখো একটা শিশু, ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলি, একটা শিশু কখন ভাষা শিখে আনন্দ পাবে, তাই না? যখন সে ভাষাটা আস্তে আস্তে বুঝতে শিখবে, তাই না? তুমি ধরো উর্দু ভাষা কিছুই জানো না, এবার তোমাকে যদি খুব সুন্দর একটা উর্দু গান শোনানো হয় বা খুব সুন্দর একটা উর্দু মুভি দেখানো হয়, তুমি কি সেটা দেখতে আনন্দ পাবে, এনজয় করবে? বোরিং লাগবে। কিন্তু তুমি যখন অল্প অল্প উর্দুটা বুঝতে শিখেছো, সেই টাইমে উর্দু গান বা উর্দু মুভি তোমার কিন্তু বেশ ভালো লাগবে। ঠিক সেই জিনিসটাই শিশুদের ক্ষেত্রে হয়। 1 বছর বয়সে সে মোটামুটি কিছুই জানে না ভাষার, তো সেই ক্ষেত্রে তারা ভাষা শেখার সময় শেখে কিন্তু আনন্দ পায় না। কিন্তু যখন তার বয়স 3-4 বছর হয়ে যায়, সে কিন্তু এবার পটপট করে কথা বলতে শিখেছে, অর্থাৎ সে তখন নতুন নতুন শব্দ শিখতে আনন্দ পায়, নতুন নতুন কথা বলতে আনন্দ পায়। তাই আনন্দময় থাকলে এটা 3 থেকে 4 বছর করবে। এমনিতে ভাষা শিখন পর্ব শুরু হয় 1 বছরে, কিন্তু আনন্দময় থাকলে সেটার উত্তর 3 থেকে 4 করবে। বুঝতে পেরেছো সৌভিক? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, বাকি কারো কোনো সমস্যা আছে? স্যার শেষের প্রশ্ন দুটো দেখুন তো। শেষের প্রশ্ন দুটো, ওকে। এই যে দেখো, নাম্বারটা মনে পড়ছে না। 14 আর 15, এই দুটো। হ্যাঁ স্যার, 14 নম্বরটা। হ্যাঁ, এটা কি ভাষা 14 আয়ত্তের নম্বরটা মূল বলতো। উদ্দেশ্য, মানে আমরা কেন ভাষা আয়ত্তীকরণ করি? আয়ত্তি মানেও তো সেই, মানে এই যে ধরো তুমি বাংলা ভাষা শিখে গেছো ছোটবেলায়, কেন, কি দরকার ছিল ভাষা শেখানোর? স্যার আমরা অপশন বিটা তো মনে হচ্ছে বেশি। বি, হ্যাঁ।
দেখো সঠিকভাবে ভাষা লিখতে এবং পড়তে পারা এটা কি বেশি গুরুত্বপূর্ণ? দেখো তোমার যদি এই কাজগুলো না থাকে, ভাষা লিখতে এবং পড়তে পারা, ধরো আদিম যুগে যদি আমরা স্টোন এজে যাই, তখন মানুষ না লিখতো না পড়তো, কিন্তু তবুও দেখো একে অপরের সাথে যোগাযোগের জন্য তারা হু হ্যাঁ করে শব্দ করতো, তাই না? শিকার করতে গিয়ে। তো মেন ভাষা শেখার সব থেকে গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে যোগাযোগ করা। লেখাপড়া তো তারপরে আসবে, এটা হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যোগাযোগ, তাই না? তোমার ধরো জল তেষ্টা পেয়েছে, তুমি তোমার মাকে বলবে, সেটা তো মুখে বলে যোগাযোগ করবে, সেখানে লেখাপড়া তো সম্পর্কযুক্ত নয় অতটা। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ করা, তারপরে তো লেখাপড়া এই সমস্ত কিছু আসবে। ঠিক আছে ভাব বোঝানোর জন্য পরিপূরক ভাষার মানে প্রয়োজন। হচ্ছে কোনোটাকেই বাদ দিয়ে কোনোটা নয়। ধরো তুমি এবং তোমার হাজবেন্ড দুজন রয়েছে, দুজনের মধ্যে এবার ঝামেলা হয়ে গেল, একটু ঝগড়া হয়ে গেল, যেমন হয় প্রত্যেকটা। এবার তুমি কি বলছো যে আমি যদি রাগ করে চলে যাই তাহলে তুমি টিকতে পারবে না, আর তোমার হাজবেন্ড কি বলছেন যে হ্যাঁ আমিও যদি রাগ করে চলে যাই তাহলে তুমিও টিকতে পারবে না, মানে সংসার আর চলবে না। সেটা মানে এক্ষেত্রে কি, যে তুমি এবং তোমার হাজবেন্ড দুজনেই এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য পরিপূরক, ঠিক আছে? কেউ একজন যদি রাগ করে চলে যায়, হাজবেন্ড যদি অফিস না যায়, কাজ না করে, তাহলেও যেমন সংসার বন্ধ হয়ে যাবে, ঠিক সেরকম ওয়াইফও যদি কোনো রকম কাজ না করে রাগ করে ঘরে বসে থাকে, তাহলেও সেই সংসার বন্ধ হয়ে যাবে, তাই না? কষ্ট হবে ছেলে মেয়েদের। ঠিক সেই জিনিসটাই পরিপূরক। অর্থাৎ এখানে কোনো ভাষা আমাদের কি হচ্ছে না, শিখতে হচ্ছে। যেমন তুমি ইংরেজি শিখছো, হ্যাঁ হতে পারে ইংরেজি আয়ত্তীকরণ করবে, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব নয়। সবার ক্ষেত্রে ইংল্যান্ডে গিয়ে থেকে ইংরেজি শেখা কি সম্ভব নয়। তো কিছু কিছু ভাষা পরিস্থিতির সাপেক্ষে আমাদের শিখতে হয়, কিছু কিছু ভাষা আমাদের আয়ত্তীকরণ করতে হয়। যেমন মাতৃভাষা বাংলা ভাষা, যেটা আমাদের সব থেকে বেশি ব্যবহৃত, সেটা কখনোই এই গ্রামার বই ধরে ধরে শেখানো সম্ভব নয়, সেই ভাষা আয়ত্তীকরণ করব। এবার যে ভাষাগুলো আমাদের খুব অল্প বিস্তর দরকার অফিসিয়াল কাজে বা এরকম, যেমন ইংরেজি, সেই সমস্ত ভাষা আয়ত্তীকরণ, সমস্ত ইংরেজি সাহিত্য জেনে তো লাভ নেই, আমাদের সেই সব জিনিসের শেখা দরকার। মানে এটাকে বাদ দিয়েও সম্ভব নয়, এটাকে বাদ দিয়েও সম্ভব নয় জীবনে বেঁচে স্যার থাকতে গেলে। বিকল্পটা হ্যাঁ, বিকল্প মানে একটার বদলে অন্যটা, মানে হয় তুমি সমস্ত ভাষা আয়ত্তীকরণ করবে, না হলে সমস্ত ভাষাই শিখবে, দুটোই হবে না আর কি বিকল্প মানে। মানে অপশন যেমন থাকে না, আচ্ছা চারটে অপশন থাকে, চারটের মধ্যে যে কোনো একটাকে তুমি সঠিক অ্যান্সার হিসেবে বলতে পারবে। তুমি বলতে পারবে না এ বি সি তিনটেই অ্যান্সার, এমন বলা যায় না, এটা হচ্ছে বিকল্প। হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাক। ক্লাস স্যার পেয়ে যাচ্ছ, হ্যাঁ বলো বলো। স্যার বলছিলেন যে কুকু বা কুকিং শব্দটা 4 থেকে 6 সপ্তাহ, ওখানে একটা অপশন ছিল 5 সপ্তাহ, তাহলে 5 সপ্তাহটা হবে না? 4 থেকে 6 সপ্তাহ, হ্যাঁ ওখানে ওরকম অপশন থাকলে তো হবে। অপশন আছে কি আমার এখানে? হ্যাঁ ছিল তো। দেখি দাঁড়াও, ব্যাবলিং এটা কুইং, তাই তো? হ্যাঁ, কুইং এর সময়সীমা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ, ঠিক বলেছো। এটা 5 সপ্তাহটা তাহলে আমি টাইপ করতে গিয়ে ভুল করেছি। এরকম থাকবে না, বা পরীক্ষাতে এরকম থাকবে কিন্তু না, এখানে কিন্তু রিপিটেড স্যার অ্যান্সার সব হবে। জায়গাতে 6 সপ্তাহই থাকে। হ্যাঁ, সপ্তাহের ক্ষেত্রে 4 থেকে 6 সপ্তাহ রয়েছে। এবার পরীক্ষাতে যদি স্যার আসে এরকম অপশন থাকলেও তো আমরা 6টাই চুজ করব। 6টাই করবে, হ্যাঁ। আর যদিও আসে তাহলে আশা করা যায় দুটোতেই নম্বর দিতে বাধ্য হবে। এবার আমিও ভুল করেই টাইপ করেছি এটা 3 5 6 2 এরকম ভাবে। তো এটা হয় মানে চেষ্টা করবে এই যে প্রথম এবং শেষ যে দুটো ডিজিট যে কোনো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সেই দুটোকে খোঁজার। এবার তার মাঝামাঝি যদি থাকে সেটাকেও দেবো, যদি এই 6 না থাকতো তখন 5 করতাম, যেহেতু দুটোই আছে সেই ক্ষেত্রে 6টা করাই বুদ্ধিমানের কাজ হবে। এবার যারা 5 করবে তারাও নম্বর পাবে পরীক্ষার ক্ষেত্রে, অসুবিধা কিছু নেই। বোঝা গেল পল্লব? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো, আশা করি আর সমস্যা নেই। রাতও হয়ে গেল অনেকটা, বেশ চলো তাহলে শেষ করছি আজকের ক্লাসটা তোমাদের। গুড নাইট সবাইকে। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ।